নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আজকে আমি আলোচনা করব গলব্লাডার স্টোন নিয়ে। তো গলব্লাডার স্টোন খুবই পরিচিত একটা রোগ এবং ঘরে ঘরেই প্রায় দেখা যায় যে গলব্লাডার স্টোন কেউ না কেউ অপারেশন হয়েছে। তো আজকে আমি আলোচনা করব যে এই গলব্লাডারটা কি জিনিস এবং এই গলব্লাডারের স্টোন কিভাবে তৈরি হয়, এই গলব্লাডার স্টোনের কি কি সিমটম রয়েছে এবং এই গলব্লাডার স্টোনের কি শুধু অপারেশনই একমাত্র উপায় নাকি কোনো মেডিসিনের দ্বারা কিছু করা যায়। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে গলব্লাডারটা কি জিনিস। গলব্লাডার আমাদের বডির একটা অর্গান, যেটা লিভারের নিচে থাকে। এটাকে বাংলায় বলা হয় পিত্তথলি। তো আমরা অনেকেই দেখেছি মাছ কাটার সময় ছোট্ট একটা পুচকে সবুজ কালারের একটা থলি বার করে নিয়ে আসা হয়, যেটা ফেটে গেলে মাছ তেতো হয়ে যায়। সেই ধরনেরই একটা থলি আমাদের নিজেদের শরীরেও থাকে বা মানুষের শরীরে থাকে, সেটা হচ্ছে গলব্লাডার বা পিত্তথলি। তো এই পিত্তথলির মেইন কাজটা কি? যেহেতু কথার মধ্যেই রয়েছে থলি, সুতরাং এটা একটা স্টোরেজ এরিয়া বা সঞ্চয় করার জায়গা। তো এতে কি স্টোর থাকে? এতে থাকে বাইল বা পিত্তরস। এই পিত্তরস বা বাইল আমাদের হজমের জন্য কাজে লাগে। তো এই বাইল বা পিত্তরস আসে কিন্তু লিভার থেকে এবং সেটা কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য আমাদের পিত্তথলি বা গল ব্লাডারে সেটা স্টোরেজ হয়ে থাকে এবং প্রয়োজন মতন সেই বাইল বা পিত্তরস আমাদের পাচন প্রক্রিয়া বা ডাইজেস্টিভ অর্গানের মধ্যে ক্ষরণ হয়ে সেই ডাইজেশনটাকে অ্যাক্টিভ করে এবং ডাইজেশনটাকে করায়। তো এবারে আসছি যে এই পিত্তথলি যখন কোনো রোগে আক্রান্ত হয় বা পিত্তথলিতে যখন পাথর হয় তখন আমাদের কি ধরনের সিমটম আসতে পারে। যেহেতু গল ব্লাডার একটা পাচন প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমের অংশ, সুতরাং আমাদের যে কোনো রকম গল ব্লাডার রোগের জন্য বা গল ব্লাডার ডিজিজের জন্য কিন্তু একটা হজমের অসুবিধে হবে। ওপরের পেটে একটা ব্যথা অনুভব হতে পারে, একটা বমি বমি ভাব থাকতে পারে, ক্ষুধা মন্দা বা খাবারে অনীহা থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় স্টুল অ্যাবনর্মালিটিও দেখা যায়। ব্যথা সব সময় কিন্তু প্রকাশ পায় না। অনেক সময় আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিংস মানে অন্য কোনো কিছুর জন্য হয়তো আল্ট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে যে গলব্লাডারে পাথর রয়েছে। গলব্লাডারে পাথর যদি মারাত্মক ব্যথা নিয়ে প্রেজেন্ট করে তাহলে বুঝতে হবে গলব্লাডারের অঞ্চলে যে পাথরটা রয়েছে সেই পাথরের জন্য ওই এরিয়াটা পুরোপুরি ইনফেক্টেড হয়ে গেছে বা সেই এরিয়াতে একটা ইনফেকশন হয়ে সেই এরিয়াটা ফুলে গিয়ে সেই জায়গাটার ব্যথা অনুভব হচ্ছে। তখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বমি শুরু হতে পারে মারাত্মক ধরনের, তার সঙ্গে সঙ্গে কিন্তু জ্বরও আসতে পারে। এবার এই ধরনের সিমটম যদি আসে বা গলব্লাডারে যদি আল্ট্রাসোনোগ্রাফি করে স্টোন ধরা পড়ে তাহলে আমাদের কি ট্রিটমেন্ট আছে। গলব্লাডারের স্টোন সাধারণত দুরকম ভাবে ট্রিটমেন্ট করা হয়। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, যখন ইনফেকশন লেভেল বেশি থাকে তখন কিছু অ্যান্টিবায়োটিক্স আছে বা সাথে কিছু মেডিসিন আছে গলব্লাডার স্টোনের, যেগুলো হচ্ছে গিয়ে অ্যাপ্রুভড মেডিসিন। সেই সমস্ত মেডিসিন দিয়ে সেই অ্যাকিউট ফেজে পেইন কমানো এবং ইনফেকশন কমানোর জন্য ইউজ করা হয়ে থাকে। এবং যখন এই পেইন কমে যায় বা ইনফেকশন কমে যায় তখন কিন্তু গলব্লাডার স্টোনকে অপারেট করতে হয়। অপারেশনের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক, যেটাকে আমরা নর্মাল কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে মাইক্রোসার্জারি বলে থাকি, এবং একটা আছে ওপেন সার্জারি, যেটা পেট কেটে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পেট কেটে সার্জারি করার প্রয়োজন পড়ে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় এখন আমরা মাইক্রোস্কোপিক সার্জারি মানে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে কিন্তু গলব্লাডার স্টোন অপারেট করতে পারি। এবার কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু ডাক্তারদের বা কিছু কিছু আঞ্চলিক মানুষের অভিমত থাকে যে গলব্লাডার স্টোন কাটতে হয় না, সেটা অন্যান্য নানা রকম ট্রিটমেন্টে বা অ্যালোপ্যাথি ছাড়া অন্যান্য যে ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে সেই ধরনের ট্রিটমেন্টে গলব্লাডার স্টোন ঠিক হয়ে যায়। এই ধারণাটা কিন্তু ভুল, কারণ গলব্লাডার একটা সম্পূর্ণ বদ্ধ জায়গা যেখানে কোন রকম ভাবেই কিন্তু ওষুধের দ্বারা পাথরটাকে নষ্ট করা যায় না বা পাথরটাকে বের করে আনা যায় না। সুতরাং যদি
আপনার সত্যি গল ব্লাডারে পাথর হয় এবং সেটা যদি আল্ট্রাসোনোগ্রাফিতে প্রুভড হয়, তাহলে কখনোই ওই ধরনের কথায় কান দেবেন না বা ওই ধরনের কথা বিশ্বাস করে সেই সমস্ত ট্রিটমেন্ট করবেন না। আপনি অতি অবশ্যই অপারেশন করান, এবং খুব ছোট্ট অপারেশন, গল ব্লাডার যদি মাইক্রোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয়, তাহলে কিন্তু খুব ছোট্ট অপারেশনের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং 7 দিনের মধ্যে আপনি নর্মাল কাজের মধ্যে ফিরে যেতে পারবেন। এবার আসছি যে যদি গল ব্লাডার স্টোন অপারেশন না করা হয় তাহলে কি কি ধরনের সমস্যা আসতে পারে। অনেকেই বলতে পারে আমার গল ব্লাডার স্টোন রয়েছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো বমি নেই, আমার হজমও মোটামুটি হয়ে যাচ্ছে খুব অল্প কিছু সময়ের কিছু সময় সমস্যা ছাড়া। তো সেই সময় অনেকেই ভাবে যে আমি অপারেশন করব না। কিন্তু এই গল ব্লাডার স্টোন যদি অপারেশন না করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় ওই গল ব্লাডারে ইনফেকশন হয়ে সেখানে পুঁজ তৈরি হয়ে অ্যাক্টিভ ইনফেকশন বা অ্যাক্টিভ গল ব্লাডার অ্যাকিউট কোলেসিস্টাইটিস উইথ কোলেলিথিয়াসিস যেটা আমরা বলি, তো সেই পর্যায়ে যেতে পারে এবং আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়ে কিন্তু হসপিটালে ভর্তি পর্যন্ত হতে পারে। এবং তাছাড়াও ওই গল ব্লাডার স্টোন অনেক সময় ছিটকে গিয়ে আমাদের প্যানক্রিয়াস বা বাইল ডাক্টের মধ্যে চলে আসে, তখন কিন্তু আরো নানা রকমের কমপ্লিকেশন অ্যারাইজ হয়। যদি বাইল ডাক্টে চলে আসে তাহলে আমাদের জন্ডিস ডেভেলপ করে যায় এবং সাডেনলি কিন্তু পেইন শুরু হতে পারে এবং সেখান থেকে কিন্তু লাইফ রিস্ক হতে পারে। এছাড়াও গল স্টোন প্যানক্রিয়াটাইটিস বলে একটা রোগ হয়, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট বা প্যানক্রিয়াসের মধ্যে যদি গল স্টোন কোনো রকম কোনো প্রবলেম করে তাহলে সেখান থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস প্রেসিপিটেট করতে পারে, তাহলেও কিন্তু একটা লাইফ রিস্ক কন্ডিশন আপনার মধ্যে তৈরি হতে পারে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসে যে যেহেতু একটা ডাইজেস্টিভ অর্গান আমাদের বডি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সার্জারির পরে, তাহলে আমাদের মধ্যে কি কোনো হজমজনিত সমস্যা হবে বা আমাকে কি সারা জীবনের জন্য হজমের সমস্যায় ভুগতে হবে বা হজমের ওষুধ খেয়ে যেতে হবে? উত্তর হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গলস্টোন অপারেশনের কিছু দিনের মধ্যে আমাদের লিভার এবং বাইল ডাক্ট কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে গল ব্লাডারকে ছাড়াই বাইল সিক্রিশনের জন্য। সুতরাং আপনার ডাইজেস্টিভ সিস্টেমে বা ডাইজেশনে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো প্রবলেম বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ছোটখাটো কমপ্লিকেশন অ্যারাইজ করে বা ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব অল্প ওষুধের দ্বারাই ম্যানেজেবল। এছাড়া কিছু পেশেন্ট হয়তো অন্য কোনো সমস্যার জন্য ডাইজেশন প্রবলেমে ভুগছেন, তারা কিন্তু ভাবেন যে গলব্লাডার স্টোনের জন্য হয়তো তার প্রবলেম হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় না, কোনো সেকেন্ডারি কজের জন্য তার হয়তো ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে। সুতরাং গলব্লাডার স্টোন যদি ধরা পড়ে তাহলে ভয় পাবেন না, অতি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি অ্যাকিউট ফেজে থাকে, যদি আর্জেন্ট অপারেশন করতে হয় তাহলে আর্জেন্ট অপারেশন করুন। আর যদি মনে হয় যে না, ডাক্তারবাবু যদি দেখে মনে হয় যে না অ্যাকিউট ফেজে আপনাকে এখন অপারেশন করাটা ঠিক হবে না, তাহলে উনি নিশ্চয়ই আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ভর্তি রেখে ট্রিটমেন্ট কমপ্লিট করে তারপরে যখন ইনফেকশনটা আপনার বডি থেকে চলে যাবে তখন কিন্তু অপারেশন করিয়ে দেবে। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগোন এবং গলব্লাডার স্টোন নিয়ে এত ভয় পাবেন না বা গলব্লাডার স্টোন নিয়ে বেশি চিন্তা করবেন না। এবং বিভিন্ন হসপিটালে, প্রায় এখন সব হসপিটালেই গলব্লাডার স্টোন কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে অপারেশন করা হচ্ছে। সুতরাং টাকার দিক থেকে ভেবেও লাভ নেই, ওই দিক থেকেও কিছুটা বেনিফিট স্বাস্থ্যসাথীতে পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য অনেক পরিকাঠামো যেগুলোতে হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপ নেই বা নেই, সেই জায়গায় কিন্তু আপনাকে ওপেন সার্জারির মাধ্যমেও গলব্লাডার স্টোন অপারেশন করে দিতে পারে। তবে এখন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চল সব জায়গায় কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি কম বেশি অ্যাভেলেবেল আছে। তো আপনি ঠিকঠাক ভাবে পরামর্শ নিন এবং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখুন। যদি আপনার গলব্লাডার স্টোন হয় আপনি অতি অবশ্যই খুব তাড়াতাড়ি সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন। গুজবে কান দেবেন না, গলব্লাডার স্টোন অন্যরকম কোনো মেডিসিনে কিন্তু পুরোপুরি নির্মূল হয় না। ধন্যবাদ।